শুরু হলো স্বাধীনতার মাস। ৭১-এর মার্চেই পাক হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে মুক্তিকামী জনতা। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত হয় লাল সবুজ পতাকা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান শুরু। মাসব্যাপী সংযম পালন করবেন মুসল্লিরা। আজ চাঁদ দেখা গেলে কাল থেকে বাংলাদেশে শুরু সিয়াম সাধনার মাস। নতুন দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। ১৫১ সদস্যের কমিটিতে আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আক্তার। ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র সংস্কারের আহ্বান। বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে তোষামোদির রাজনীতিতে লিপ্ত না হয়। মানিক মে এভিনিউয়ে ঢাক ঢোল আর স্লোগান, মিছিলে ছাত্র জনতার উচ্ছ্বাস। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষের শুভ কামনা। আমরা প্রত্যয় করব যেন আমাদের বাংলাদেশ মানুষের অধিকার, জনগণের অধিকার থাকে এই বাংলাদেশে। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা নতুন দলের আত্মপ্রকাশকে ইতিবাচক হিসাবে দেখছি। নানা মত পথের মানুষ তারা রাজনৈতিক দল করতে পারে, মত প্রকাশ করতে পারে, এটা স্বাভাবিক। এটার জন্যই তো আমাদের এতদিনের সংগ্রাম। রাজধানীর বিভিন্ন স্থানে রাতভর যৌথ বাহিনীর অভিযান। সড়কে চেকপোস্ট বসিয়ে চালানো হয় তল্লাশি। নিয়মিত টহলে অপরাধ প্রবণতা কমার আশা। অতি ও অনাবৃষ্টি মোকাবেলা করে ফসল উৎপাদনে ময়মনসিংহে বিস্ময়কর সাফল্য। পলিনেট হাউস পদ্ধতিতে চাষিদের অভ্যস্ত করতে কাজ করছে কৃষি বিভাগ। কুমিরা সন্দ্বীপ রুটে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ফেরি সার্ভিস। সমুদ্রযাত্রায় দুর্ভোগ কমার আশা দ্বীপবাসীর। কৃষি, অর্থনীতি, পর্যটনের সম্ভাবনার হাতছানি। শীতের জীর্ণতা ঝেড়ে বসন্তের শুরুতেই অপরূপ সাজে সেজেছে প্রকৃতি। ডালে ডালে শোভা পাচ্ছে শিমুলের রক্তরাঙা আভা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাঙালির কাছে ক্ষমতা হস্তান্তরে পাকিস্তানি সামরিক জান্তার অনাগ্রহের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল মুক্তিকামী জনতা। মানুষের কণ্ঠ রোধে চালানো হয়েছিল গুলি। ৭১-এর মার্চের সেই অগ্নিঝরা দিনগুলোতে বাঙালি রাজপথ কাঁপায় সাহসী শক্তিতে। ইয়াহিয়ার সামরিক সরকার অপারেশন সার্চ লাইটের মাধ্যমে চূড়ান্ত হত্যাযজ্ঞ শুরু করলে মুক্তিকামী জনতাও গড়ে তোলে প্রতিরোধ। ৭১-এর ৯ মাসে বীর বাঙালি হানাদার ও তাদের দোসরদের চূড়ান্ত শিক্ষা দেয়। সেই স্বাধীনতার মাসের শুরুর দিনে বাঙালির অস্তিত্বের সাতকাহন জানাবেন ফারহানা ন্যান্সি। মায়ের শত কষ্টের পর ধরণীতে জন্ম হয় বাংলাদেশ নামে এক শিশুর, যে শিশু জন্মের আগে পার করেছে কঠিন সংগ্রামের পথ। বাংলাদেশকে জন্ম দিতে ৩০ লাখ মানুষের জীবন আর ২ লাখ মা বোনের সম্ভ্রম বিলিয়ে দিতে হয়। সেই চিরসত্য কথনটা মনে করিয়ে দিতে চাই। ৭০-এর নির্বাচনে পাকিস্তানের ক্ষমতা বাঙালির হাতে আসার রায় মিলে। ক্ষমতা হস্তান্তরে নানা অজুহাত তৈরি করে ইয়াহিয়ার সামরিক সরকার। ১ মার্চ স্থগিত করা হয় অধিবেশন। ফুঁসে ওঠে বাঙালি। ঘটনা প্রবাহে তৎকালীন রেসকোর্স ময়দানের জনসভায় ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু ঘোষণা করেন বাংলাদেশের মুক্তির সনদ। বীর বাঙালি সেদিন থেকেই যুদ্ধের জন্য প্রস্তুত হতে শুরু করে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। ৭১-এর মার্চের ঘটনা প্রবাহে স্পষ্ট হয়ে যায় পাকিস্তানিরা বাঙালির হাতে ক্ষমতা দেবে না, বাঙালিকে দমিয়ে রাখাও সম্ভব হবে না। তাই ২৫ মার্চ রাতেই আক্রমণ চালায় পাকিস্তানি নরপশুরা। এক রাতেই হত্যা করে হাজার হাজার মানুষ। এমন সময় বাংলাদেশের পক্ষ থেকে আসে স্বাধীনতার ঘোষণা। মুক্তির ১ দফা সনদকে বাস্তবে রূপ দিতে ঝাঁপিয়ে পড়ে কোটি বাঙালি। শুরু হয় বাংলাদেশের মুক্তির যুদ্ধ, বাঙালির স্বাধীনতার সংগ্রাম, আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই।
যে মানুষগুলো এতদিন দ্বিধায় ছিল, স্বাধীন মাতৃভূমির আশায় তারা ঝাঁপিয়ে পড়ে হানাদারদের বিরুদ্ধে। বাঙালির পাক বাহিনীর মতো অত্যাধুনিক অস্ত্র ছিল না, কিন্তু ছিল বুকভরা অদম্য সাহস। অকুতোভয় বাঙালি ছেড়েছিল প্রাণের মায়া। এই মার্চ থেকেই শুরু হওয়া যুদ্ধে প্রাণ হারান ৩০ লাখ মানুষ। পাকিস্তানি নরপশুদের হাতে নির্যাতিত হয়েছিল ২ লক্ষ নারী। শুধুমাত্র ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীন দেশের স্বাদ দিতে এত আত্মত্যাগের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। বাংলাদেশের প্রতিটি অর্জনে আজও মিশে আছে মুক্তির স্বাদ, মার্চের স্মৃতিকথা। নতুন দেশের সোদা মাটিতে কৃষক যখন ফসল ফলায়, সেখানে এখনও মিশে থাকে মুক্তির চেতনা। ছোট্ট শিশুটি মুক্ত বাতাসে যখন মাথা উঁচু করে দৌড়াতে থাকে, সেই চিত্রতেও মিশে থাকে শহীদদের আত্মত্যাগ। ৫৪ বছরের এই ছোট ছোট চিত্রগুলোই প্রতি মুহূর্তে আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার কথা, আমার আপনার মুক্তির কথা। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। রমজানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপের দেশগুলোতেও শুরু হয়েছে মুসলিমদের সিয়াম সাধনার মাস। শুক্রবার চাঁদ দেখা যাওয়ায় এসব দেশে প্রথম তারাবির নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সেহরি খেয়ে করেছেন সংযমের নিয়ত। শনিবারই সিয়াম সাধনা শুরু করেছে বিশ্বের ৮৭% মুসল্লি। শুক্রবার ফিলিস্তিনের আকাশে দেখা গেছে রমজানের চাঁদ। জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের উপচে পড়া ভিড়। যুদ্ধবিধ্বস্ত গাজায়ও রমজান পালন শুরু করেছে ফিলিস্তিনিরা। শুক্রবার চাঁদ দেখায় নানা তৎপরতা ছিল সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেখা গেছে পবিত্র রমজানের চাঁদ। দেশগুলোয় শনিবার থেকে শুরু হয়েছে সংযম আর সিয়াম সাধনার মাস। এরই মধ্যে সেসব দেশে প্রথম তারাবির নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ থেকে রমজান শুরু হয়েছে ওমান আর ইন্দোনেশিয়াতেও। শনিবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের মুসল্লিরাও সিয়াম সাধনা শুরু করেছে শনিবার থেকে। প্রার্থনায় গাজার মানুষকেও স্মরণ করছে বিশ্বের নানা প্রান্তের মুসল্লিরা। আশা করছি আমাদের মতোই গাজার মানুষও যেন সুষ্ঠুভাবে রমজানের প্রার্থনা করতে পারে, বোমা বা অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটুক। দোয়া করি তারা শান্তিতে থাকুক। রোজা উপলক্ষে সব মুসলিম দেশেই সাজ সাজ রব। শুক্রবার শেষ মুহূর্তের বাজার সদাই সেরে নিয়েছেন মুসল্লিরা। সেহরি ও ইফতারের বিশেষ খাবার এবং আতর তসবিহ সহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এই বাজার অন্য এলাকার মতো নয়, আলাদা ঐতিহাসিক গুরুত্ব আছে। আমাদের নিজস্ব সংস্কৃতির সাথে জড়িত এই স্থান। রয়টার্সের তথ্য অনুযায়ী বিশ্বের ২৮০ মিলিয়ন মুসল্লির মধ্যে ৮৭% রমজান পালন করছে শনিবার থেকে। মালয়েশিয়ায় মাহে রমজানের চাঁদ দেখা না যাওয়ায় রোববার থেকে রোজা রাখবেন মুসল্লিরা। একই দিন রমজান শুরু হওয়ার সম্ভাবনা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ব্রুনেই ও জাপানেও। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এদিকে আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে এই বৈঠক হবে। সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এটি পরিচালনার দায়িত্বে আছে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ। কমিটির সদস্য সংখ্যা ১৭ জন। দেশের যে কোনো স্থানে চাঁদ দেখা গেলে তা কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছে। আরবি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর শাবান মাসের ২৯ তারিখ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আত্মপ্রকাশ ঘটল জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। নতুন দলের নেতৃত্বে থাকছেন জুলাই আন্দোলনের সামনের সারির নেতারা। দলের আহ্বায়ক এক দফার ঘোষণা দেয়া নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন। দল প্রধান নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে ভারত বা পাকিস্তানপন্থী কোনো রাজনীতির ঠাঁই হবে না। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন এই দলের অগ্রাধিকার বলেও জানান নাহিদ।
শেষ পর্যন্ত আত্মপ্রকাশ ঘটল জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টির। গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি। জুলাই অভ্যুত্থানে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তারকে দিয়ে ঘোষণা করানো হয় দল ও শীর্ষ 2 নেতৃত্বের নাম। আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। সাধারণ জনগণ এখন পুরনো ব্যবস্থা ভেঙে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, যেখানে রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি, পরিবারতন্ত্র ও ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি থাকবে না। এই পরিবর্তনের ধারা এগিয়ে নিতেই নতুন মধ্যপন্থী রাজনৈতিক দল গঠন হলো। জুলাই আন্দোলনে এক দফার ঘোষক নাহিদ ইসলাম যখন মঞ্চে, তখন স্লোগানে স্লোগানে মুখর গোটা মানিক মিয়ার যিনি। নাহিদ জানান, জনগণের অধিকার ভিত্তিক রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। বলেন, এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ হবে যেখানে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে প্রতিষ্ঠা করা হবে মেধা আর যোগ্যতার মানদণ্ড। জানান, এনসিপি হবে গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। বরং রাষ্ট্রে পৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। সেই লক্ষ্য নিয়েই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। দৃঢ় কণ্ঠে তার উচ্চারণ, বাংলাদেশে ভারত পাকিস্তানপন্থী কোনো রাজনীতির ঠাঁই হবে না। যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলাই হবে নতুন দলের অগ্রাধিকার। নাহিদ ইসলাম বলেন, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে চায় এনসিপি। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। জুলাই আন্দোলনের সেই স্লোগানে আবারও প্রকম্পিত গোটা এলাকা। নাহিদের কণ্ঠে কণ্ঠ মেলান উপস্থিত নেতাকর্মীরাও। দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, ইয়াপস না সংগ্রাম। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ অর্গানোগ্রামে আছেন 10 জন। আহ্বায়ক কমিটিতে পদ মোট 151টি। মানিক মে এভিনিউ এর আংশিক ঘোষণা দেন সদস্য সচিব আক্তার হোসেন। জানানো হয়, নতুন এই দলের পদ বন্টন করা হয়েছে যোগ্যতা আর সক্ষমতার ভিত্তিতে এবং সবার মতামত নিয়ে। পদ পাওয়া নেতারা প্রতিজ্ঞা করেন প্রচলিত রাজনৈতিক চর্চার বাইরে গিয়ে রাজনীতির মাঠে ধরে রাখবেন জুলাই অভ্যুত্থানের স্পিরিট। আত্মপ্রকাশ আয়োজনে আরও জানান কি হবে তাদের অগ্রাধিকার আর প্রচলিত ধারার বাইরের ব্যতিক্রম কিছু। জনাকীর্ণ মানিক মিয়া এভিনিউ। জুলাই অভ্যুত্থানে অংশ নেয়াদের পদচারণা আর আন্দোলনের সময়কার সেই সব স্লোগানে মুখরিত পুরো এলাকা। বিকেল 4টার পর মঞ্চে নতুন দলের শীর্ষ নেতারা। আহ্বায়ক কমিটির নাম আনুষ্ঠানিক ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন। জানান, আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সদস্য সচিব তিনি নিজে, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আর উত্তরে সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। 54 বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি, একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।
এই কমিটির নেতৃত্বেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে নতুন এই দল জাতীয় নাগরিক পার্টি। এই দলের শীর্ষ নেতারা বলছেন যে তারা যেই রাজনৈতিক চিন্তা করছেন তাতে কুমারের ছেলেও প্রধানমন্ত্রী হতে পারবে। বক্তব্যের পোডিয়ামে যখন দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তখন সবার কণ্ঠে আন্দোলনের সেই স্লোগান। হাসনাত জানান, সংসদে কারা যাবেন এবার ঠিক করবে জনতা। প্রচলন হবে একতার রাজনীতির, নেতৃত্ব উঠে আসবে মেধা আর যোগ্যতায়। এই সংসদের মসনদে কে বসবে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে, সেই ভূখণ্ডের মানুষ। আমরা ইনস্টিটিউশনগুলোকে প্রপারলি ফাংশনাল করব। আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র এদেশ থেকে কবরস্থ হয়েছে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, এ দল থেকে মানুষ কি পাবে। অনুরোধ করি, বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে তোষামোদির রাজনীতিতে লিপ্ত না হয়। আমরা অনুরোধ করি, বাংলাদেশ পুলিশ নামক যেই প্রতিষ্ঠানটিকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে, সেই প্রতিষ্ঠানটি যেন কাজের মাধ্যমে তার গৌরবটি আবার ফিরিয়ে আনে। আমরা আপনাদেরকে অনুরোধ করি, সরকারি সকল অফিস আদালত যত কিছু রয়েছে, সে পুলিশ হোক, বিচারক হোক, আমলা হোক, দয়া করে জনগণ থেকে হাত পেতে ওই ঘুষের টাকা নিবেন না। কোন অপরাধীর জন্য সুপারিশ নিয়ে আমরা যেন থানায় না যাই, কোন অপরাধীর জন্য সুপারিশ নিয়ে আমরা যেন কোনো বিচারকের কাছে না যাই। ঘোষণা করা কমিটির যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও আছেন আন্দোলনে অংশ নেয়া আইনজীবী, চিকিৎসক ও সাবেক সশস্ত্র বাহিনীর কর্মকর্তা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা স্বাগত জানিয়েছেন তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপিকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বহু বছর ধরেই গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে বিএনপি, সে যাত্রায় এনসিপিকে স্বাগত। নেতারা বলেন, বিভিন্ন দল ও আদর্শের মধ্যে ভোটাররা যোগ্যদের বেছে নেবেন, এটাই গণতন্ত্র। রাজপথে এসেছে নতুন প্রতিদ্বন্দ্বী, ভোটের লড়াইয়ে অংশ নেবেন একে অপরের বিরুদ্ধে। তবু তাকেই গণতন্ত্রের লড়াইয়ে স্বাগত জানাতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাজির বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। বলেন, এটাই গণতন্ত্রের চর্চা। বিরোধ মতপার্থক্যের সাথে থাকবে পারস্পরিক শ্রদ্ধাও। নেতারা বলেন, স্বাধীনতার পর মানুষ কেবল হতাশই হয়েছে, বেড়েছে প্রত্যাশা, কিন্তু অবারিত প্রত্যাশা পূরণ করা কঠিন। দলের প্রতিশ্রুতি ও উদ্দেশ্য আমলে নিয়ে মানুষ বিচার করবে কোন নেতৃত্ব তার দরকার। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা নতুন দলের আত্মপ্রকাশকে ইতিবাচক হিসাবে দেখছি। আমরা অভিনন্দন জানাই। আমরা হাতে হাত মিলিয়ে আমাদের এই কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা, গণ আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একসাথে আমরা চলতে পারবো। বিভিন্ন রাজনৈতিক দল হইলে আমাদের প্রতিযোগিতা হবে যে সবচেয়ে জনগণের ভালো সেবা কে দিতে পারে। সুতরাং জনগণের ভালো সেবা যারা দিতে পারবে তারাই এগিয়ে যাবে, তারাই জনপ্রতিনিধি হবে, তারাই দেশ পরিচালনা করবে। সুবিধাবাদীরা, পদবঞ্চিতরা এবং আপনার যারা বর্তমান আওয়ামী সরকারের ফ্যাসিস্ট পদগ্রহণকারী ছিল, তারা যেন কোনোভাবে এই দলের স্থান না পায়, সে ব্যাপারে তাদেরকে সতর্ক থাকতে হবে। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতন্ত্রের লড়াইয়ে নতুন যুক্ত হওয়াদের অভিনন্দন জানান তিনি। গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা আমরা কায়েমের জন্য 16 বছর লড়াই করেছি। সুতরাং নানা মত পথের মানুষ তারা রাজনৈতিক দল করতে পারে, মত প্রকাশ করতে পারে, এটা স্বাভাবিক। এটার জন্যই তো আমাদের এতদিনের সংগ্রাম। বিদেশি কূটনীতিকরাও হাজির হয়েছিলেন জুলাই অভ্যুত্থানকারীদের রাজনৈতিক যাত্রাকালে। আর আমি আশা করি তাদের এই সব স্বপ্ন পূরণ হবে। আমরা ভাটিকান থেকে আমাদেরও সহযোগিতা যেটুকু পারি এটা করব। আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান নাহিদ ইসলাম।
বলেন, আগামীর বাংলাদেশে ঐক্য ধরে রাখতে সচেষ্ট থাকবে জাতীয় নাগরিক পার্টি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যরাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। রাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা যায় যৌথ বাহিনীর এই কার্যক্রম। এ সময় বৈধ কাগজপত্র, লাইসেন্স ও হেলমেট না থাকা ও অনিয়মের দায়ে বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। মধ্যরাতে চলছে সেনাবাহিনীর তল্লাশি কার্যক্রম। একে একে থামানো হচ্ছে যানবাহন, দেখা হচ্ছে গাড়ির কাগজপত্র। কাগজপত্র ঠিক থাকলেও অনেকের মাথায় নেই হেলমেট, আবার কারো হেলমেট থাকলেও নেই লাইসেন্স কিংবা গাড়ির ফিটনেস। তবুও মামলা থেকে বাঁচতে দিচ্ছেন নানা অজুহাত। শুক্রবার রাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলা মোটর এলাকায় এ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি দল। এ সময় অনিয়মের দায়ে মামলা দেয়া হয় বেশ কয়েকটি গাড়ির বিরুদ্ধে। এটা অবশ্যই আমাদের ভালোর জন্যই করছে, যেটাই করছে ভালোর জন্যই করছে। আমাদের এটা আমাদের জন্য উপকারী আছে। নেক্সট টাইম আমরা সতর্ক হয়ে যাবো, সমস্যা নেই। মূলত আমি নাইট ড্রেস পরে বাইরে কিছু নিয়ে বেরোই না, জানি যে আমাদের তো সাধারণত বাজারে যাচ্ছি, আমরা তো অন্য কিছু করি না। আসলে এটা তাড়াহুড়ায় বের হয়ে গেছে, তো এটা আমার ভুল, আমি মাপ চাচ্ছি। যেহেতু আমরা রাস্তায় এমনভাবে গাড়ি চালাচ্ছি, সো আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করে গাড়ি চালানো উচিত। আজকে সেনাবাহিনীর সাথে আমাদের পুলিশের যৌথ চেকপোস্টে মোট 35টি গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে। এখানে বিভিন্ন লাইসেন্স নাই, হেলমেট পরে নাই 3 জন, আবার পিলিয়নের হেলমেট পরে নাই। সব কিছু অ্যাভারেজে আমরা প্রায় 50,000 টাকার মতো জরিমানা করেছি। আমার মনে হয় যে এটা আস্তে আস্তে আমার এরকম অভিযান থাকলে আমার ধীরে ধীরে এটা আরও কমে আসবে। একই সময়ে রাজধানীর কলাবাগান এলাকাতেও চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর নেতৃত্বে তল্লাশি চালায় যৌথ বাহিনী। আমরা মোট 10টা মামলা করেছি এই মুহূর্তে, আর মোট জরিমানা হয়েছে 77,000 টাকা। না, এখন বন্ধ, অবৈধ কোনো কিছু পাইনি কারো কাছে। মূলত আমাদের প্রাইভেট কার, মাইক্রো আর মোটরসাইকেল। অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। পুলিশ বলছে, নিয়মিত এমন তল্লাশি ও টহল কার্যক্রমের ফলে কমে আসবে অপরাধ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে বেঁচে ফিরলেও শারীরিক যন্ত্রণা নিয়ে দিন কাটছে পটুয়াখালীর বাউফলের কাউসার হোসেনের। মুখমণ্ডলের ভেতর থাকা 7টি ছড়রা গুলি এখনও বের করা সম্ভব হয়নি। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন বিদেশে চিকিৎসা নেওয়ার, কিন্তু সেই সামর্থ্য নেই পরিবারের। ছাত্র জনতার আন্দোলনে সম্মুখ সারিতে ছিলেন পটুয়াখালীর বাউফলের সূর্যমণি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি কাউসার হোসেন। শরীরে একাধিক বুলেট ও ছড়রাগুলির আঘাত নিয়ে 6 দিন ছিলেন ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্টে। বেঁচে ফিরলেও শারীরিক যন্ত্রণায় প্রায়ই নির্ঘুম রাত কাটে কাউসারের। রাজনীতির পাশাপাশি ছোটখাটো ব্যবসা করে সংসারের হাল ধরেন কাউসার। কোটা আন্দোলন শুরু হলে নামেন রাজপথে। 24-এর 19 জুলাই রাজধানীর বনশ্রীতে পুলিশের নির্বিচার গুলিতে গুরুতর আহত হন কাউসার। কয়েকটি হাসপাতাল ঘুরে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে এলাকায়। সেকেন্ড গুলিটা আসে এই জায়গাটা লাগে, গুলিটা লাগে এদিক থেকে বের হয়ে যায়। আর প্রথম গুলিটা যেটা লাগে সেটা হচ্ছে আমার এই জায়গাটা লাগে, এর সাথে আরো অনেকগুলো ছড়া গুলি ছিল। মেইন যে বুলেটটা, ওই বুলেটটা আমার এই জায়গাটায় আসে লাগে। লাগার পরে আমার এই যে 3টা দাঁত ভেঙে এই গুলিটি এই দিক থেকে বের হয়ে যায়। কাউসারের মুখমণ্ডলের ভেতরে থাকা 7টি ছড়রাগুলি বের করা সম্ভব হয়নি। কমেছে এক চোখের দৃষ্টিশক্তিও। 5 আগস্টের পর সরকারি খরচে চিকিৎসা সেবা পেলেও তার আগেই খরচ হয়ে যায় মোটা অঙ্কের টাকা। কিন্তু উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই জায়গাটা এখনো বুলেট আছে, এখানে আছে, এই মাথার এখানেও আছে, বের হয় নাই। এগুলো হয় কি, মাঝে মাঝে যখন অনেক ঠান্ডা লাগে তখন এদের ভিতরে চুলকায় এবং অনেক অসহ্য যন্ত্রণা হয়। ডাক্তার বলছে যে বাংলাদেশে এটা কোন চিকিৎসা নেই। কাউসারের উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। শুনি যে সে মারা গেছে, আমরা আতঙ্ক বিভাগ বাড়ির মানুষ পর দিন শুনি যে না, সে বেঁচে আছে। খাওয়া দাওয়া সেরকম খাইতে পারে না, রাস্তায় কোনো ঘুম নাই,
এই অবস্থায় আছে। এখন আমরা শুনছি যে যদি সরকার কিছু টাকা পয়সা দেয় হেলে হে বিদেশ যাইবে, ডাক্তার কইছে যেন বিদেশ ছাড়া কোনো কাম হইবে না। যেই আকাঙ্ক্ষা নিয়ে নেমেছিলেন রাজপথে, সেই নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণেও কাজ করতে চান কাউসার হোসেন। জাহিদ হাসান, যমুনা নিউজ। জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে কৃষি খাতে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি কিংবা পরিবেশে তাপ বাড়তে থাকার কারণে ফসল উৎপাদনের নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে চাষিকে। এমন পরিস্থিতি মোকাবেলায় আধুনিক কৃষি প্রযুক্তিতে চাষিদের অভ্যস্ত করতে কাজ শুরু করেছে কৃষি বিভাগ। এর আওতায় ময়মনসিংহের ফসলের মাঠে পলিনেট হাউস তৈরি করে ইতিমধ্যে উৎপাদনে গেছে কৃষক। নতুন এই প্রযুক্তির কল্যাণে লাভ গুনছেন তারা। সবুজ শ্যামল ফসলের মাঠে উঠছে পলিনেট হাউস। ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় এই পদ্ধতিতে চলছে আবাদ। এটি মূলত আধুনিক কৃষি প্রযুক্তি। সদর উপজেলার চুরখাই এলাকার কৃষক আলামিন কৃষি বিভাগের সহযোগিতায় 10% জমিতে পলিনেট হাউসে শাক, সবজি ও ফলের চারা উৎপাদন করছেন তিনি। দাবি করেছেন 1,20,000 টাকা বিনিয়োগে 6 মাসে 3 লাখের বেশি টাকার চারা বিক্রি করেছেন। জানতে চাই আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কি সুবিধা পাচ্ছেন তিনি। এই ঘরের মধ্যে আপনার লেবার আমার খুব কম লাগে, এখানে তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে, বাহিরের যে কোনো আবহাওয়া থেকে এখানে চারাটা খুব ভালো থাকে। এখানে আমাদের ঝড় বৃষ্টি বা অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগ আছে এটা থেকে আমার চারাগুলো হেফাজতে থাকে। এখানে ডিপ ইরিগেশন সিস্টেম আছে, আমরা সুইচ দিলে দেখা গেছে 10 মিনিট বা 15 মিনিট পানি পরে আমাদের টোটাল সেটটা একবারে 15 মিনিটে পানি দেওয়া হয়ে যায়। আরো অনেকেই এই পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হয়ে পড়েছেন। কৃষকদের দাবি এটি আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রক পদ্ধতি, এতে সারা বছরই চারা উৎপাদন করা যায়। কোনোদিনই আমরা এই ক্ষেতের মধ্যে যেইভাবে উপরে পলিনেট ছাড়া যেইভাবে চারা তৈরি করে আমরা দেখছি না। তে আমারও মনে চাই যে এই সিস্টেমে মানে আমিও করি। এনতে আমরা চারা চোরা নিছি না, ভালোই ফলন পাইছি, দেশ বিদেশে মানুষের চারা চোরা নিতেছে। আমারও আশা আছে সামনে যদি এরকম ঘর বাড়ি করে চারা করা। কৃষি বিভাগ বলছে কৃষিকে আধুনিকায়ন করতে ও কৃষকদের নতুন প্রযুক্তির সাথে অভ্যস্ত করার কাজ চলছে। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলার কৃষকদের সহযোগিতা করছেন তারা। এই নতুন প্রযুক্তিটা কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার কারণেই কিন্তু হচ্ছে আমরা এই প্রযুক্তিটা আমরা কৃষকদের মাঝে আর কি দিয়েছি, এবং এই প্রকল্পের আওতায় কিন্তু অলরেডি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে 120টি পলিনেট হাউস দেওয়া হয়েছে। এই চাষ পদ্ধতিতে প্রচলিত চাষের তুলনায় 70% রোগ বালাই মুক্ত ও 30% ফলন বেশি হয় বলে দাবি করেছে কৃষি বিভাগ। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা। এর মধ্যে নদী, জাল আর নৌকা ছেড়ে ঘরে ফিরেছেন জেলেরা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল সাহা বিকাশ। জুয়েল, নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেরা সহায়তা পাচ্ছেন কিনা সে বিষয়ে আমাদেরকে জানান। আসলে এই নিষেধাজ্ঞাটা ইলিশের অভয় আশ্রমের কারণে এটি গত মধ্যরাত থেকে শুরু হয়েছে, অর্থাৎ 1 মার্চ থেকে এটি 30 এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে এবং 30 এপ্রিলের পর এই নিষেধাজ্ঞা উঠে যাবে। তবে এই নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদেরকে সরকারিভাবে 40 কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে। তো এর ভিতরে কিন্তু জেলায় প্রায় 7 উপজেলায় প্রায় 3.5 লাখ কিন্তু জেলে রয়েছে, কিন্তু এর ভিতরে সরকারিভাবে নিবন্ধিত জেলের সংখ্যা 1,02,283 জন। কিন্তু এবছর আসলে জেলেদের জন্য চাল বরাদ্দ এসেছে 89,600 জন জেলের জন্য কিন্তু চাল বরাদ্দ এসেছে এবং এসব জেলেরা তো 40 কেজি করে চাল বরাদ্দ পাবে। কিন্তু এখন আসলে জেলেদের সেই চাল বিতরণের কাজ শুরু হয়নি। আমরা জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এটি 7 তারিখ থেকে তারা বিতরণ কার্যক্রম শুরু করবে এবং আগামী 10 মার্চের মধ্যে কিন্তু তারা এটি বিতরণ কাজ শেষ করবে বলে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও দেবাশিস, আরেকটি বিষয় হলো জেলায় যে নিবন্ধিত 70,283 জন জেলে থাকলেও কিন্তু কিন্তু পাবে 89,600 এবং চাল না পাওয়ার কিন্তু জেলের সংখ্যাও কিন্তু রয়েছে 80,683 জন জেলে। এই জেলের খাদ্য চাল কিন্তু তারা পাবে না। তো এসব কারণে কিন্তু জেলেরা কিন্তু অনেকটা তারা দুদিন কাটাবেন এবং স্যার আমরা জেলেদের সাথে কথা বলেছি, জেলেরা কিন্তু তারা দাবি কিন্তু
আমাদেরকে জানিয়েছেন যে আগের চেয়ে চাল বেশি বরাদ্দ, 2 মাসের জন্য এনজিওর কিস্তি রাখা, পাশাপাশি নগদ অর্থর বিতরণের দাবি কিন্তু নিয়েছেন। ধন্যবাদ জুয়েল যুক্ত হওয়ার জন্য। প্রথমবারের মতো চালু হচ্ছে ফেরি সার্ভিস। উভয় প্রান্তে চলছে কর্মযোগ্য। ফেরি চালু হলে সমুদ্রপথে যাত্রায় শত বছরের দুর্ভোগ থেকে মুক্তির আশায় উচ্ছ্বসিত দ্বীপটির বাসিন্দারা। পাশাপাশি সেখানকার কৃষি, অর্থনীতি, পর্যটন ঘিরেও অপার সম্ভাবনা দেখছেন তারা। সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে জোবায়েদ ইবনে শাহাদাতের রিপোর্ট। সীতাকুণ্ডের কুমিরাঘাট থেকে 17 কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে সন্দ্বীপ যাওয়ার জন্য স্পিড বোটের টিকিট কাটতে তপ্ত দুপুরে এই দীর্ঘ লাইন। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপে যাতায়াতে ঝুঁকি এবং ভোগান্তি দীর্ঘদিনের। অন্যান্য অঞ্চলে কোথাও এতটা ভোগান্তি নেই। আমরা সকালে আসতে দেখা যাচ্ছে বিকাল পর্যন্ত অনিশ্চিত যাইতে পারবো কিনা। সরকারের চেষ্টা করবে বলতে করতেছে কাজটা হইতেছে না। এখন আমাদের মনোভাগ্য খারাপ। সবাই বলছে আমাদের জন্য অনেক কিছু করতেছে, আসলে কেউ কিছু করবে না। আমাদের ভাগ্যই আসলে এটাই, কেউ আমাদের করার জন্য কেউ নেই। তবে 5ই মার্চ থেকে কুমিরা সন্দ্বীপ রুটে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালুর ঘোষণায় উচ্ছ্বসিত জনপদটির বাসিন্দারা। ফেরিটা যদি চালু হয় অবশ্যই আমাদের সন্দ্বীপের যে একটা যে দুর্ভোগটা অবশ্যই অনেকটা শান্তিপূর্ণভাবে ফিরে আসবে। আশা করতেছি আমরা সন্দ্বীপের মানুষ এই ফেরি চলাচলের মাধ্যমে আমাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে। একটা টেকসই পরিবর্তন আসা প্রয়োজন, যাতে আমরা নিরাপদে আসা যাওয়া করতে পারি। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও সন্দ্বীপের গাছোয়া প্রান্তে চলছে ড্রেজিং, সংযোগ সড়ক, জেটি ও টার্মিনাল নির্মাণের কাজ। সন্দ্বীপ আসলে বিচ্ছিন্ন এলাকা, কিন্তু পর্যটনের দিক থেকে অপর সম্ভাবনাময় একটা এলাকা। পর্যটক আসবে, তারপর দিয়ে নতুন নতুন জিনিস আসবে, গাড়ি ঘোড়া আসবে, ভালো মানুষজন আসবে। ডে বাই ডে এটা ডেভেলপমেন্ট আসবে, তো সেই হিসাবে ফেরি চলাচল হওয়া আমাদের জন্য একটা আশীর্বাদ। ব্যবসা বাণিজ্য প্রসার হবে, মিল ইন্ডাস্ট্রি হতে পারে এখানে, যেহেতু বিদ্যুৎ আছে। তো এক কথায় একটা চমৎকার একটা অনুভূতি হবে সন্দ্বীপের মানুষের। আপাতত পুরনো ফেরি দিয়ে এই সার্ভিস চালুর কথা, তবে সাগরের প্রবল জোয়ারের কারণে ব্যাহত হচ্ছে প্রস্তুতি ও নির্মাণ কাজ। ঘাট নির্মাণ করার যে প্রতিবন্ধকতাগুলো আছে সেই বিবেচনায় কিন্তু টিসি এখনো পর্যন্ত উপকূলীয় অঞ্চলে চলাচলের জন্য যে সমস্ত যেরকম ফেরি দরকার সেরকম ফেরি কিন্তু টিসির এখনো পর্যন্ত নেই। আমাদের যে সমস্ত ফেরি আছে ওগুলো সব ইনল্যান্ড রিভার রুটে চলাচল করার জন্য। জনগণ কিন্তু স্পিড বোটে সবসময় চলাচল করছে, ঠিক আছে। এর সাথে হচ্ছে যদি এই ফেরিটা একটা অন্য মাত্রা এনে দিবে, এখানে গুডস অ্যান্ড যে ভেহিকেল যেগুলো আছে সেগুলো খুব সহজে আসতে পারবে। অপার সম্ভাবনা থাকার পরও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বছরের পর বছর পিছিয়ে পড়া জনপদ সন্দ্বীপ। সম্প্রতি ফেরি চলাচলের ঘোষণার পর যাতায়াতে শত বছরের দুর্ভোগ আর লাঞ্ছনা মুক্তি মিলবে বলে আশা করছেন এই জনপদের মানুষ। পাশাপাশি কৃষি, অর্থনীতি ও পর্যটন বাণিজ্যে অপার সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা সংশ্লিষ্টদের। জোবায়েদ ইবনে শাহাদাত, গুপ্তছড়া জেটি, সন্দ্বীপ। স্টারলিংকে কী ধরনের শর্তে সেবা প্রদানের লাইসেন্স দেওয়া হবে তা পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণ শেষে প্রতিবেদন চূড়ান্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। চলতি সপ্তাহে এই প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে সংস্থাটি। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই সেবার জন্য লাইসেন্সের প্রক্রিয়া শুরু করবে বিটিআরসি। তবে স্টারলিংকের সেবা চালু হলে দেশ জুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার ইন্টারনেট সেবাদানকারী স্থানীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ঝুঁকির শঙ্কা দেখছেন প্রযুক্তিবিদরা। স্টারলিংকের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার দ্বারপ্রান্তে বাংলাদেশ। সম্প্রতি স্পেসএক্সের কর্ণধার ইলন মাস্কের সাথে প্রধান উপদেষ্টার ফোনালাপ এবং পরবর্তীতে চিঠি চালাচালির পর এই উদ্যোগ আরও গতি পেয়েছে। 19 ফেব্রুয়ারি ইলন মাস্ককে পাঠানো আনুষ্ঠানিক চিঠিতে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী 90 কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালুর প্রস্তাব দেন। নির্ধারিত সময়ের মধ্যে স্টারলিংকের কার্যক্রম চালুর পরিকল্পনা করছে বিটিআরসি। এখন আমাদের কাজ হচ্ছে একটা ইন্ডাস্ট্রি দেখে একটা গাইডলাইন প্রণয়ন করা। যে সেবাটার জন্য করছি এটাকে আমরা বলি এনজিএসও বা নন জিও স্টেশনারি স্যাটেলাইট, যার মধ্যে স্টারলিংক একটা, এরকম আরও কোম্পানি আছে, আরও কোম্পানিরও আমাদের সাথে বসছে। স্টারলিংক মূলত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করবে। প্রযুক্তিবিদদের সংখ্যা বড় বিনিয়োগকারী হওয়ায় পেরে উঠবে না স্থানীয় আইএসপিরা, তাই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি তাদের। আমরা একটা দেশীয় উদ্যোক্তা সরকারকে যে পরিমাণ ভ্যাট দিচ্ছি, যেই পরিমাণ ট্যাক্স দিচ্ছি, যেই পরিমাণ রেভিনিউ শেয়ার করছি, যেই পরিমাণ এসওএফ দিচ্ছি, সমপরিমাণ ভ্যাট, ট্যাক্স, রেভিনিউ শেয়ার, সোশ্যাল অব্লিগেশন ফান্ড স্টারলিংকে দিতে হবে।
স্যাটেলাইট ইন্টারনেট সেবার খসড়া নীতিমালায় বলা হয়েছে স্টারলিংকে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও নিরাপত্তা সংস্থাগুলোর শর্ত মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। দেশে আর্থ স্টেশন স্থাপন, আইআইজি প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কেনা, সাবমেরিন কেবল অথবা আইটিসি অপারেটরের সংযুক্ত থাকার পাশাপাশি সরকারের সাথে রেভিনিউ শেয়ারিং করার শর্ত জুড়ে দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের এসব সুপারিশের সাথে সমন্বয় করে চলতি সপ্তাহে চূড়ান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাবে নিয়ন্ত্রক সংস্থা। যারা স্যাটেলাইট দেন ইনক্লুডিং স্টারলিং সবার সাথেও আমরা যোগাযোগ করেছি, ওনাদের কথাবার্তাও শুনে আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। মন্ত্রণালয় কয়েকটা অবজারভেশন দিয়ে আবার আমাদের মতামত জানতে চেয়েছে। এইটা হয়তো আমরা এই সপ্তাহে পাঠিয়ে দিব। সরকার যদি অনুমোদন করে তখন আমরা লাইসেন্স দিতে পারব। স্টারলিংকের উচ্চ মূল্যের সেবা তৃণমূল পর্যায়ে ইন্টারনেট বিস্তৃতির পথে অন্তরায় বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। বাইং ক্যাপাসিটি মাথায় রেখে যদি চিন্তা করি তাহলে স্টারলিং ডেফিনেটলি রিমোট প্লেসের জন্য না। সেই ক্ষেত্রে হয়তো বা কিছু মাল্টিনেশনাল কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি কিংবা কিছু কর্পোরেট হাউস তারা স্টারলিংকের সার্ভিসটা ব্যবহার করতে পারে। বিশ্বের 100টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিদরা বলছেন স্টারলিংকের প্যাকেজ বেশ ব্যয়বহুল। সর্বনিম্ন মাসিক খরচ পড়তে পারে 6,000 থেকে 15,000 টাকা। আবার সংযোগ পেতে যন্ত্রপাতির জন্য এককালীন গুনতে হবে কমপক্ষে 45,000 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে ডাকাতির সময় গণপিটুনিতে নিহত হয়েছে 2 ডাকাত। শুক্রবার রাত 11টার দিকে কীর্তিনাশা নদীর তেঁতুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে মাদারীপুরের রাজার চর এলাকায় বাল্ক হেডে ডাকাত দল হানা দিলে তাদের ধাওয়া দেয় স্থানীয়রা। ডাকাতরা স্পিডবোটে করে পালিয়ে শরীয়তপুরের তেঁতুলিয়া এলাকায় আসলে স্থানীয়রা তাদের আটক করে। এ সময় ডাকাতরা হাত বোমা ও এলোপাথারি গুলি ছুড়লে আহত হয় বেশ কয়েকজন। পরে ডাকাত দলের 7 জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিলে 2 জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। ডাকাতদের ছোড়া গুলিতে আহত 2 জনও সদর হাসপাতালে ভর্তি। অবস্থা আশঙ্কাজনক হয় 2 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। লঞ্চ ট্রলার দিয়ে ব্যারিকেড দেওয়ার ফলে তারা আসলে আটকিয়ে গিয়েছিল। এমতো অবস্থায় তারা আমাদের উদ্দেশ্য করে গুলি ছেড়ে এবং ককটেল বিস্ফোরণ করে। বালিজি জাহাজ ওরা ডাকাতি করতেছিল। পরে যে সময় মানুষ সচেতন হয়েছে ওই সময় ওরা গুলি করছে। এখন পর্যন্ত আমরা 5 জন ডাকাতকে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি ওই জনগণের হাত থেকে, এবং এর বাইরে আমরা খবর পেয়েছি আরও 2 জন আছে, তাদেরকে আমরা নিয়ে আসতেছি। দখল আর দূষণে মৃতপ্রায় নড়াইলের চিত্রা নদী। এক সময়ের খরস্রোতা নদী থাকলেও দখলবাজদের কবলে নিজস্ব রূপ হারাতে বসেছে নদীটি। বিভিন্ন সময় প্রশাসন উচ্ছেদ অভিযান চালালেও মিলছে না কাঙ্ক্ষিত সমাধান। দ্রুত কঠোর পদক্ষেপের মাধ্যমে চিত্রা নদী উদ্ধারের দাবি স্থানীয়দের। দখল দূষণে খরস্রোতা শব্দটি হারিয়ে গেছে চিত্রা নদীর বৈশিষ্ট্য থেকে, এখন বলা যায় মৃতপ্রায়। অথচ এই নদীর পাড় ধরেই একসময় গড়ে উঠেছিল নড়াইল শহর। তীর ঘেঁষে ছিল বাজারঘাট, ব্যবসা প্রতিষ্ঠান আর বন্দর। দিনের পর দিন দখল দূষণে চিত্রা নদী হারাতে বসেছে তার নিজস্ব রূপ। বড় বড় ট্রলার স্টিমার চলতো, সেই ট্রলার স্টিমার করে আমরা খুলনার থেকে খুব কম মূল্যে এবং খুব কম খরচে আমরা নড়াইল পৌঁছতাম। নদী দখল এবং দূষণের ফলে নদীর নব্যতা হারিয়েছে। আগে রুই মাছ পাইছি, কাতলা মাছ পাইছি, বাইলে মাছ পাইছি, বাইন মাছ পাইছি, চিংড়া মাছ পাইছি, শর্টফুটি পাইছি, রায়েক পাইছি, আর এখন তা বলতে কিচ্ছু নাই। বিভিন্ন সময় নদী দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান চললেও তা নিয়ে রয়েছে সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া। বাথরুমের থেকে শুরু করে যাতে ময়লা ড্রেনের পানি সব নদীতে ফেলে, এরা যদি না ফেলে তাহলে আমার নদীর পানিটা আমার ভালো থাকবে। চিত্রা নদীর 2 পাড়ে আপনার অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন, যে কারণে এই চিত্রা নদী আজকে হুমকির সম্মুখীন হয়ে গেছে। যারা দূষণ করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পরিস্থিতির ভয়াবহতার কথা চিন্তা করে আবারও দখলদারদের তালিকা তৈরি করছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসক জানালেন খুব শিগগিরই নেওয়া হবে ব্যবস্থা। অবৈধ দখলমুক্ত করার জন্য আমরা আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে আহ্বায়ক করে একটি সাব কমিটি গঠন করে দিয়েছি। তারা অবৈধ দখলদার শনাক্ত করবে। আরএস রেকর্ডে যদি তাদের নামে রেকর্ড হয়ে থাকে সেই রেকর্ডগুলো বাতিল করার জন্য আমাদের মামলা করতে হবে। তবে শুধু আশ্বাস নয়, চিত্রা নদী বাঁচাতে ভূমিদস্যু ও দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় নড়াইলবাসী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। শরৎ ঋতুর বাংলায় শীতের জরাজীর্ণতা ঝেড়ে ফেলে বসন্তের শুরুতেই অপরূপ রূপে প্রকৃতিকে সাজিয়ে তুলেছে বসন্তের শিমুল ফুল। গাছের ডালে ডালে ফুটেছে আগুন রাঙা লাল শিমুল ফুল। সবকিছুর মধ্যেও প্রকৃতিকে অন্যরকমভাবে সাজিয়েছে এই ফুল।
ঋতুরাজ বসন্তের শুরুতেই শিমুল ফুলের স্বর্গীয় সৌন্দর্যে নান্দনিক হয়ে উঠেছে প্রকৃতি। এ যেন রক্তরাঙা আভা, আগুন বরণ শিমুল ফুল, চারপাশে ছড়াচ্ছে মুগ্ধতা, নান্দনিক পরিবেশ। বসন্ত এলেই প্রকৃতিকে রাঙিয়ে দেয় শিমুল, জানান দেয় ভালোবাসার বার্তা। ঋতুচক্রের আবর্তনে মোহনীয় সৌন্দর্য নিয়ে হাজির হয় প্রকৃতির মাঝে। কবিতার ভাষায় তো বলতে পারবো না, নিজের ভাষায় বলছি। এখানে আমরা শিমুলের সৌন্দর্য দেখতে এসেছি। শীত চলে যাচ্ছে, গরম আসছে, আমরা উপভোগ করতে এসেছি। শীত শেষ, এখন বসন্তকাল, ফাল্গুন মাস চলছে। তো আমরা জানলাম যে এখানে শিমুল ফুল ফুটেছে, এজন্য আমরা বান্ধবীরা মিলে শিমুল ফুল দেখার জন্য আসলাম। অনেক সুন্দর লাগছে। সময়ের পালা বদলে নানা কারণে হারিয়ে যেতে বসেছে শিমুল গাছ। গ্রাম বাংলার পথে প্রান্তরে এখন আর দেখা মেলে না আগের মতো। সেখানে গোপালগঞ্জে টিকে আছে কিছু গাছ। ফুল দেখলে কার না মন ভালো হয়ে যায়। তো আজকে সেরকমই একটা বিকালে আমরা তিন ফ্রেন্ড মিলে আমরা সেই ভালো লাগাটাকে এনজয় করতে এসেছি। আমাদের গ্রামের ঐতিহ্যবাহী দিনে দিন হারিয়ে যাচ্ছে। এই শিমুল গাছগুলি আগে আমরা ছোটবেলায় দেখেছি, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায় শিমুল গাছের লালে লাল রূপান্তরিত হয়ে গেছে। শিমুল ফুল শুধু সৌন্দর্য বর্ধনই করে না, রয়েছে নানা উপকারিতা, আছে ভেষজ গুণও। শিমুল ফুলের যে সুমিষ্ট গন্ধ এবং মধুমক্ষিকার আহরণ, তার মধু আহরণ এবং এর যে অসাধারণ সৌন্দর্যমণ্ডিত যে রং, এটা মানুষকে রাঙিয়ে তোলে, জীব জগৎকে রাঙিয়ে তোলে। বৈশ্বিক দূষণ আর জলবায়ুর বিরূপ প্রভাবে ধীরে ধীরে প্রতিটি ঋতুই হারাচ্ছে তার নিজস্ব বৈচিত্র্য আর সৌন্দর্য। জারিন অর্নি, যমুনা নিউজ। রাগান্বিত হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের খনিজ ভাগাভাগি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন যান জেলেনস্কি। সঠিক সময়ে বৈঠক শুরু হলেও আলোচনার এক পর্যায়ে দুই প্রেসিডেন্টের মাঝে শুরু হয় তুমুল তর্ক বিতর্ক। বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। এতদিন ধরে ইউক্রেনের যুদ্ধের ঢালাও সমর্থন ও সহায়তার জন্য জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকার কথা বলেন ট্রাম্প। তাদের এই উত্তপ্ত বাক্য বিনিময়ের কারণে শেষ পর্যন্ত স্বাক্ষরিত হয়নি কোনো চুক্তি। বৈঠক শেষে দুই প্রেসিডেন্টের একটি সংবাদ সম্মেলনের কথা থাকলেও তা বাতিল করেই ওভাল অফিস থেকে বেরিয়ে যান জেলেনস্কি। অসমাপ্ত আলোচনা শেষে এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নন জেলেনস্কি, যুক্তরাষ্ট্রকে অপমান করেছেন তিনি। So during a lot of our military equipment, you invited if me you to didn't speak. have our